বাংলাদেশে সাম্প্রতিককালে যে ঘটনাটি ঘটে গেছে এটি সম্ভবত পৃথিবীর ইতিহাসেও একটি বিরল ঘটনা, বাংলাদেশে তো বটেই। অর্থাৎ আমি ছাত্র জনতা অভ্যুত্থানের কথা বলছি। পৃথিবীতে এত বড় ছাত্র অভ্যুত্থান বা ছাত্র আন্দোলন হয়েছিল কিনা বা হয়েছে কিনা সেটি আমার জানা নেই, হলেও সেটি হয়তো ছাত্র কেন্দ্রিক কোনো বিষয় নিয়ে হতে পারে। কিন্তু একটি ছাত্র আন্দোলন পরবর্তীতে গণ আন্দোলনের রূপ নেয়া এবং সেটি গণ অভ্যুত্থানের রূপ নেয়া এবং তার প্রেক্ষিতে একটি অত্যন্ত শক্তিশালী স্বৈরাচারী সরকারের পতন, এটি সম্ভবত একটি বিস্ময়কর ঘটনা। এখন এই ঘটনার পরে অনেক ধরনের পরিবর্তন আমরা দেখেছি। এর কিছু ইতিবাচক কিছু নেতিবাচক বিষয় আছে। অনেকে সমালোচনা করছেন, অনেকে প্রশংসা করছেন, বাট সবকিছুই তো ভালো মন্দ আছে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আমরা ভালো কিছু করেছি নাকি খারাপ কিছু করেছি। যে বিষয়টা খুব সিগনিফিকেন্ট কিছু বিষয় আছে, যেমন আপনারা হয়তো লক্ষ্য করেছিলেন যে অভ্যুত্থানের পরপরই, অর্থাৎ যেদিন অভ্যুত্থানটি ঘটে সেদিন সকাল পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অত্যন্ত সক্রিয় ছিল। তারা নিরস্ত্র জনতার উপর বাঘের মতো হামলে পড়েছিল, নির্বিচারে গুলি করেছিল। কিন্তু যখনই প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন তার পরপরই একটা বিপরীত চিত্র আমরা দেখলাম। রাস্তায় কোনো পুলিশ নাই এবং কোনো আইন শৃঙ্খলা বলতে অ্যাকচুয়ালি কি ছিল না তখন। তো এই অবস্থায় আমরা দেখেছি যে পরবর্তী কয়েকটা দিন ছাত্ররা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, অনেক কাজ করেছে, তার মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ ছিল একটা বড় কাজ। এবং তখন আমরা দেখেছি যে খুবই সুশৃঙ্খল ভাবে এই যানবাহনগুলো চলাচল করছে। যেখানে প্রচুর জ্যাম লেগে থাকতো সেখানেও আমরা দেখেছি যে ছাত্ররা খুব সুব্যবস্থাপনার মাধ্যমে খুবই পেশাদারি আচরণ তারা করেছে, অথচ তাদের কোনো ট্রেনিং নাই। ট্রাফিক রুলস তারাও হয়তো ঠিকঠাক মতো জানে না। হ্যাঁ, কখনো কখনো একটু বাড়াবাড়ি হয়তো হয়েছে, কাউকে একটু বিরক্ত করেছে, তারা বারবার চেক করেছে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। বাট সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যে রাস্তায় একটা শৃঙ্খলা ফিরে আসছে। তার কিছুদিন পরে এখন বর্তমানে যে অবস্থা, যখন ট্রাফিক পুলিশ ফিরে আসছে কাজে, তখন কিন্তু আমরা দেখছি যে আবার যা তাই হয়ে গেছে। আমি অন্যান্য জায়গার কথা আপনারা ভালো বলতে পারবেন, যে যার এলাকার খবর ভালো বলতে পারবেন। আমি আমার এলাকার কথা বলি। খুলনায় অ্যাকচুয়ালি কখনোই ট্রাফিক ব্যবস্থাপনা খুব ভালো ছিল না। সিগন্যাল তো কখনোই ছিল না। অনেক ছোটবেলায় দেখতাম যে কিছু ট্রাফিক সিগন্যাল ছিল, পরবর্তীতে সেই সিগন্যাল হাওয়া হয়ে গেছে। কিন্তু রাস্তায় কিছু গুরুত্বপূর্ণ মোড়ে দু একজন ট্রাফিক দাঁড়িয়ে থাকতে দেখেছি। তাছাড়া খুব বেশি যে দায়িত্ব নিয়ে ট্রাফিকরা সবসময় রাস্তা নিয়ন্ত্রণ করেছে, যানবাহন নিয়ন্ত্রণ করেছে, এরকমটা কখনো দেখা যায়নি। বরং আমরা দেখেছি যে ইজি বাইক সহ অন্যান্য যে যানবাহনগুলো চলাচল করতো সেগুলো যথেচ্ছভাবে যেখানে খুশি দাঁড়িয়ে পড়তো, জ্যাম সৃষ্টি করতো, ট্রাফিক সেখানে কোনো কথা বলতো না। জনশ্রুতি ছিল যে এই সব যানবাহন থেকে পুলিশ নিয়মিত চাঁদা নেয়, ফলে এদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করার উদ্যোগ তারা নেয় না। আবার যখন পুলিশ ফিরে এসছে তখন আবার সেই একই অবস্থা দেখি। আমি আমার এলাকায় দেখতাম যে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই, কিন্তু দুইটার সময় বিশেষ করে দেখতাম যে খুব তৎপর ট্রাফিক পুলিশটা, রাস্তা একদম ক্লিয়ার, কোনো যানজট নাই শহরে। সেই দুটো সময় হচ্ছে যখন পুলিশ কমিশনার মহোদয় বাসা থেকে তার অফিসে আসতেন এবং অফিস থেকে যখন বিকেলে উনি বাসায় ফিরতেন। এই দুটো সময় আমরা দেখতাম যে ট্রাফিক পুলিশ খুব তৎপর। যে রাস্তা দিয়ে উনি যাওয়া আসা করতেন সেই রাস্তাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতেন, মনে হতো যেন কোনো একজন ভিআইপি আসছেন। এবং ট্রাফিকরা বা সার্জেন্টরা যথারীতি মোড়ে দাঁড়িয়ে তাকে স্যালুট করে প্রমাণ করতেন যে ওনারা দায়িত্ব পালন করছেন। এখন প্রশ্ন হলো যে অপেশাদার কিছু ছাত্র, প্রশিক্ষণবিহীন কিছু ছাত্র, তারা সুশৃঙ্খলভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারলো, ট্রাফিক পুলিশ যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা বা যাদের দায়িত্ব এটি তারা এখনো পারছে না। এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ট্রাফিক পুলিশ শুধু না, আমাদের দেশের সব কর্মকর্তা কর্মচারী, সরকারি কর্মচারীরা তাদের চাকরিটাকে চাকরি মনে করে এবং তারা এটি পাওয়ার পরে তাদের মধ্যে এক ধরনের পাওয়ারই কথা, এই চাকরিটা তার পাওয়ারই কথা এবং এর বিনিময়ে উনি বেতন নেন, উনি জাস্ট চাকরি করেন, এটি কোনো দায়িত্ব মনে করেন না। হ্যাঁ, উনি ওনার যে কাজ সেটিকে উনি দৈনন্দিন রুটিন হিসাবে পালন করে যান। কিন্তু এটা যে ওনার একটা দায়িত্ববোধ আছে বা এটা যে কাছে যে একটা দায়বদ্ধতা আছে জাতির কাছে, এটা উনি মনে করেন না। যারা ছাত্ররা মনে করেছিল তারা কিন্তু কোনো বেতনের বিনিময়ে কাজটা করে নাই বা কোনো পারিশ্রমিকের বিনিময়ে কাজটা করে নাই, তারা স্রেফ দায়িত্ববোধের জায়গা থেকে কাজটা করেছিল। তো এই দায়িত্ববোধটা যতদিন না ফিরে আসবে আমাদের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে সেবা, আমাদের যে সেবা পাওয়ার কথা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে, সেটি আমরা পাবো না যতদিন না তারা এটিকে দায়িত্ব মনে করে। এবারে আসি, এই যে এত বড় একটা অভ্যুত্থান ঘটে গেল, ছাত্ররা যে এটা ঘটায় ফেললো, এটার পেছনে কি কারণ থাকতে পারে? অনেকেই বলেন যে এর পেছনে হয়তো বিদেশি মদত থাকতে পারে। হ্যাঁ, থাকলেও থাকতে পারে, আমি জানি না, আমি কূটনীতি বিশেষজ্ঞ না। তবে আপাত দৃষ্টিতে আমরা দেখেছি যে ছাত্ররা এই কাজটা করেছে এবং ছাত্ররা কেন এই কাজটা করতে পারলো,
যেটা সবচেয়ে বড় দল বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল গত 15 বছর ধরে তারাও দেখেছে যে কেমন স্বৈরাচারী শাসন চলছে, তাদের উপর দিয়েও যথেষ্ট অত্যাচার হয়ে গেছে, তারা কিন্তু কোনো এইরকম কোনো আন্দোলন সংগঠিত করতে পারেনি। তাদের সাথে তো জনগণ ছিল। তো জনগণ তো দুই ভাগে ভাগ আমাদের দেশে, আওয়ামী লীগ আর বিএনপি। তাহলে বেশিরভাগও যদি আওয়ামী লীগের পক্ষে থাকে আর কিছু বাকি যে অংশ, সেই অংশ তো বিএনপির পক্ষে থাকার কথা ছিল। অথবা আমরা এই আন্দোলন চলাকালীন সময় রাস্তায় যে অসংখ্য লাখ লাখ জনগণকে দেখলাম, তারা তো তখন দেশে ছিল। তাহলে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো কেন এই ধরনের আন্দোলন গত 15-16 বছরে সংগঠিত করতে পারেনি? তার একটা বড় প্রমাণ হচ্ছে, আপনারা এই ভিডিওটা একটু দেখেন। গুলি করে করে লাশ নামানো লাগছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকি যায়। এই ভিডিওর মধ্যে কিন্তু কারণ নিহিত আছে। এখানে একজন পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে স্যার, গুলি করি, একটা মরে কিন্তু বাকিগুলা দাঁড়ায় থাকে, একটা মরে একটা আহত হয়, বাকিগুলা দাঁড়ায় থাকে। তো এই যে স্পিরিট, অর্থাৎ স্টুডেন্টদের ঝাঁকের মধ্যে যখন পুলিশ গুলি করছে, একটি ছাত্র হয়তো নিহত হয়েছে, আরও একটি দুটি হয়তো আহত হয়েছে, বাকিরা কিন্তু সেখান থেকে পালাচ্ছে না। যেটা আমরা দেখেছি বিএনপির কোনো মিছিলে যখন পুলিশ উপরের দিকে গুলি করছে, বিএনপি দৌড়ায় পালায় গেছে সবাই। তো এই রকম যখন কেউ মরিয়া হয়ে ওঠে, ডু আর ডাই ডিসিশন নেয়, তখন আসলে তার সামনে আর কিছুই টেকে না। জনগণ যখন এরকম ডু আর ডাই ডিসিশন নিয়ে ফেলে, তখন আর কিছু করার থাকে না। এনিওয়ে, এখন এই যে একটা অভ্যুত্থান আমরা ঘটালাম বা জাতি ঘটালো, এরকম আরেকটা অভ্যুত্থান অবশ্যই আগে হয়েছিল 90-এর দশকে, যখন এরশাদকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল। যদিও এরশাদ পালিয়ে যায়নি, কিন্তু সেটি ছিল একটি রাজনৈতিক আন্দোলন এবং সেখানে রাজনৈতিক দলগুলো মূলত সংগঠিত হয়ে এরশাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এবারে কিন্তু রাজনৈতিক দলকে আমরা সক্রিয় দেখিনি, আমরা দেখেছি নিরপেক্ষ কিছু ছাত্র, নির্দলীয় কিছু ছাত্রকে এই আন্দোলনটি সংগঠিত করতে। হাওয়েভার, আন্দোলনটি সফল হয়েছে এবং স্বৈরাচার যে ছিল আমাদের দেশ, গত 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, তাদের ভোটের অধিকার ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, সেই অর্থে স্বৈরাচারী সরকার, সেই সরকারের বিদায় হয়েছে। এখন আমরা এটা থেকে আসলে কি কি শিক্ষা নিতে পারি, বা আদৌ কি আমরা শিক্ষা নিব? ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আগামীতে নিশ্চয়ই এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, নির্দলীয় সরকার আছে, এই সরকার তো সারা জীবন থাকবে না, বা কোনো সরকারের আসলে সারা জীবন থাকার সুযোগ নেই। তারপরে এই সরকারের কোনো মেয়াদ নাই, হয়তো অল্প দিনের মধ্যেই তাকে চলে যেতে হবে। পরবর্তীতে আবার হয়তো কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। এখন তখন কি হবে? তারা কি এই ঘটনার থেকে কি কিছু শিখবে, বা পরবর্তী থেকে আবার কখনো এরকম আন্দোলনের প্রয়োজন হবে? এখানে আমি একটা কথা বলেছি, ক্ষমতা। এই কথাটা কিন্তু রাজনীতিতে খুব বেশি ব্যবহার করা হয়। আমার মনে হয় এই শব্দটা পরিবর্তন করা দরকার, যে সরকার ক্ষমতা গ্রহণ করছে, বা ক্ষমতায় আমরা আছি, বা ক্ষমতায় আমরা যেতে চাই, ক্ষমতার বাইরে আছি, এই শব্দগুলো। কারণ ক্ষমতা যখনই আপনি বলবেন, তখনই সেখানে কিছু পাওয়ার এক্সারসাইজের ব্যাপার থাকে এবং এটা সবসময় নেগেটিভ অর্থেই আসলে ব্যবহার হয়। আমার মনে হয় বেটার বলা যে সরকার দায়িত্ব গ্রহণ করছে, কোনো সরকার দায়িত্ব গ্রহণ করছে, এটা বলাই বোধহয় বেটার হবে। তো পরবর্তীতে যে সরকার দায়িত্ব গ্রহণ করবে এই দেশ পরিচালনার, তারা কি এখান থেকে কি কি শিক্ষা নিতে পারে? আমরা দেখলাম যে এই সরকার যখন ক্ষমতা থেকে চলে গেল, তখন প্রচুর টাকা পয়সা উদ্ধার করা হলো এবং যারা প্রচুর টাকা পয়সা অবৈধ পন্থায় উপার্জন করেছিলেন এই 15-16 বছরে, তারা দেশ ছেড়ে পালিয়েছেন। এর আগেও সরকার থাকাকালীন সময়েও কিন্তু এই কাজটা শুরু হয়েছিল। আমরা বেনজিরের কথা জানি, আমরা মতিউরের কথা জানি, তারা কিন্তু পালিয়ে গিয়েছিল। তাহলে অবৈধভাবে যদি আপনি পয়সা উপার্জন করেন, টাকা উপার্জন করেন, সেটি কিন্তু আপনি ফাইনালি ভোগ করতে পারবেন না। এটি আগেও বহুবার প্রমাণিত হয়েছে, যদিও এখান থেকে কেউ শিক্ষা নেয়নি। তারপর আমি মনে করব যে এবারেরটা একটু ব্যতিক্রমী এবং বড় ধরনের লার্নিং। সুতরাং যারা আগামীতে ক্ষমতায় আসবেন বা দায়িত্বে আসবেন বা দেশ পরিচালনা করবেন, বা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা এটুকু মাথায় রাখবেন যে আপনি যদি অবৈধ উপায়ে টাকার পাহাড় গড়ে তোলেন, সেটি আপনার জন্য বিপদ ডেকে আনবে। আপনি সেটি হয়তো ফাইনালি ভোগ দখল নাও করতে পারেন। সুতরাং এটি মাথায় রাখা। ক্ষমতায় যাওয়ার পরে বা দায়িত্ব গ্রহণের পরে সরকারের আচরণ বদলে যায়। সরকার তখন মানুষের গলা চিপে ধরতে চায়, কারণ ক্ষমতার বাইরে থাকলে, দায়িত্বের বাইরে থাকলে সরকারি যে দল থাকে, তারা তখন মনে করে যে সরকারি আইনগুলো সব নিবর্তনমূলক, নিপীড়নমূলক। কিন্তু যখন সেই দলটি আবার ক্ষমতায় গিয়ে তারা যখন দায়িত্ব গ্রহণ করে, তখন কিন্তু তারা সেই আইনগুলোকে আবার ব্যবহার করে নিপীড়নের জন্য। সুতরাং এটাও মাথায় রাখা যে নিপীড়নমূলক আইন মানুষ বেশি দিন সহ্য করে না, কারণ আলটিমেটলি কিন্তু দেশের মালিক জনগণ, এবং দেশের ক্ষমতার উৎস যদি বলা হয়, রাষ্ট্রের ক্ষমতার উৎস যদি বলা হয়, তাহলে জনগণই কিন্তু চূড়ান্ত মালিক। সুতরাং ক্ষমতার অপব্যবহার যদি করা হয়, তাহলে সেটি হয়তো সাময়িক কিছুদিন
চলতে পারে, বাট দীর্ঘমেয়াদে বা লং টার্মে এটা কিন্তু চলবে না বা চলে না। এটা আমার মনে হয় যে এখান থেকে এই শিক্ষাটা নেওয়া উচিত আর কি। আমরা গত 15 বছরে দেখেছি যে আমাদের দেশে রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে কোনো ভারসাম্য ছিল না। একটা অপ্রতিদ্বন্দ্বী দল দীর্ঘদিন একনায়কতান্ত্রিকভাবে দেশটা চালিয়েছে। তো ক্ষমতার এই ভারসাম্য যদি না থাকে, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে যদি এই ক্ষমতার ভারসাম্য না থাকে, তাহলে কিন্তু ইমব্যালেন্স হয়ে যায় সবকিছু। সব ক্ষেত্রে ভারসাম্য দরকার। প্রকৃতি ভারসাম্য পছন্দ করে, ভারসাম্যহীন হলে সেটি ধ্বংস হয়ে যায়। সুতরাং এই ক্ষমতার ভারসাম্য রক্ষা করাটাও কিন্তু খুব জরুরি। এটা যারা আগামীতে সরকারে আসবেন তাদের মাথায় রাখা উচিত। দুঃখজনক ব্যাপার হলো সরকারি আমলারা পালিয়েছে, পুলিশ পালিয়েছে, মন্ত্রী পালিয়েছে, এমপি পালিয়েছে, প্রধানমন্ত্রী স্বয়ং পালিয়েছেন, সবাই পালিয়েছে কম বেশি। ভিসিরা পালিয়েছে, বায়তুল মোকাররমের খতিবও পালিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিচারকরাও পালিয়েছে, উচ্চ আদালতের কিছু বিচারকরাও পালিয়েছে। তার মানে দেখেন যে বিচার বিভাগ যেখানে মানুষের শেষ ভরসার জায়গা, সেটিও দুর্নীতিগ্রস্ত ছিল। যদি তাদের মনে ভয় না থাকবে, এই বিচারকদের মনে যদি কোনো ভয় না থাকবে, তাহলে তারা পালাবে কেন? তারা পালিয়েছে মানেই হচ্ছে যে তাদের ভয় আছে যে তাদের ধরা হতে পারে এবং তাদের বিচার হতে পারে বা তাদের শাস্তি হতে পারে, কারণ তারা অন্যায়ভাবে আইনকে ব্যবহার করেছে। সুতরাং বিচার বিভাগে যারা পরবর্তীতে দায়িত্ব পালন করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অন্তত পক্ষে শেষ ভরসা হিসেবে, মানুষের শেষ ভরসা হিসেবে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। সেটি সরকারের পক্ষে যাক বা বিপক্ষে যাক। এই আন্দোলনের পরে মানুষের মনে একটা প্রশ্ন দানা বেঁধেছে বা একদল মানুষ বলার চেষ্টা করছে যে প্রচলিত যে রাজনীতি আমরা দেখে আসছি, এক দল বা দুই দলের যে রাজনীতি, কিছুদিন পর পর হরতাল, ধর্মঘট লাগাতারভাবে চলছে, ক্ষমতা থেকে টেনে নামানোর প্রতিযোগিতা, ক্ষমতায় থেকে যাওয়ার প্রবণতা, এই প্রচলিত রাজনীতি থেকে বেরিয়ে আসা দরকার। এটা আমার মনে হয় যে জনগণের এখন দাবি, যে জনগণ আশা করছে, জনগণ এক্সপেক্ট করে যে এই রকম ভাবে এই যে ট্র্যাডিশনাল যে পলিটিক্স আমাদের দেশে চলে আসছে দীর্ঘদিন, সেখান থেকে আমাদের বের হয়ে আসা দরকার। কারণ এই ট্র্যাডিশনাল পলিটিক্সে আমরা দেখছি যে হানাহানি, ভূমি দখল, জমি দখল, টেন্ডারবাজি এগুলোই চলে আসছে। সুতরাং আমরা আশা করব যে এই ট্র্যাডিশনাল যে পলিটিক্স আমাদের দেশে এতদিন ধরে চলে আসছে, সেটিকে আমরা রিপ্লেস করতে পারবো একটি সুস্থ এবং শিক্ষিত রাজনীতি দিয়ে, যেখানে হয়তো কিছু স্মার্ট রাজনীতিবিদরা দক্ষতার সাথে তাদের মেধা দিয়ে দেশ পরিচালনা করবেন। কারণ আলটিমেটলি শেষ পর্যন্ত কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের ঘাড়েই যাবে। অরাজনৈতিক সরকার যতই আমরা বলি না কেন, সাময়িক সময়ের জন্য হয়তো ভালো, কিন্তু দেশের সার্বিকভাবে দেশ পরিচালনার জন্য অবশ্যই সেখানে কোনো না কোনো রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে হবে। সো হোপ ফর দ্য বেস্ট, যে আমরা আশা করব যে আমরা একটা অনেক রক্তের বিনিময়ে আমরা প্রথমবার, আমরা এটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, আমরা প্রথম যে স্বাধীনতা অর্জন করি সেখানেও আমরা যথেষ্ট ত্যাগ স্বীকার করেছি। এবারেও আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। সুতরাং আমরা এক্সপেক্ট করব যে এইবারে অন্তত আমরা জাতি হিসেবে আর বিশেষভাবে লজ্জিত হব না। বারবার এই যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সরকারকে টেনে হিঁচড়ে নামানো, ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা, রাতে ভোট করার যে দুর্নাম, লুটপাটের যে রাজত্ব চলে আসছে, দেখে আসছে আমরা এতদিন। সারা পৃথিবী কিন্তু এগুলো এখন দেখছে। এখন ডিজিটাল মাধ্যমে সব কিছু প্রচার হচ্ছে, মুহূর্তের মধ্যে সারা পৃথিবীব্যাপী মানুষ জেনে যাচ্ছে যে বাংলাদেশ একটা লুটেরাদের দেশ এবং এখানে কোনো সভ্য মানুষ বাস করতে পারে না, এরকম একটি ধারণা কিন্তু মানুষের মনে, সাধারণ পৃথিবীতে, সারা পৃথিবীতে মানুষের মনে তৈরি হয়েছে। যারা বিদেশে বাস করেন, আমাদের অনেক বন্ধু বান্ধবরা বিদেশে আছেন, তারা আমাদেরকে বলেন যে বাংলাদেশি হিসেবে তাদের পরিচয় দিতে তারা লজ্জিত হন। তারা বিদেশিদের কাছে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে লজ্জা পান, কারণ বিদেশিরা যেহেতু খবরাখবর দেখে, তারাও জানে যে দেশে কি হচ্ছে। তখন তারা বলে তাদেরকে টিটকারি মেরে যে তোমাদের দেশে তো এইগুলো হয়, ওইগুলো হয়। সো আমরা আশা করব যে এই অপবাদগুলো থেকে আমরা হয়তো মুক্তি পাবো, আমরা একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ ফিরে পাবো, যেখানে আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে, যেখানে আমাদের নারীরা নিরাপদে থাকবে। এবং আমরা সবসময় যে কথাটা বলি যে শিশুর বাসযোগ্য একটা পৃথিবী, সেরকম ঠিক একইভাবে শিশুর বাসযোগ্য একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা হয়তো সেরকম একটি দেশ আগামীতে দেখতে পাবো বলে আমরা আশা করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।